আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই আমার সব রে পাগলি। এইটা নাকি পরের? আমি তোকে ঘৃণা করি, তুই আমার যোগ্য নস। এই কথাগুলো কিন্তু ঘরে ঢুকেই স্বাধীনের ছোঁয়াগুলোতে তো কোনো অভিনয় দেখেনি। ছোঁয়া প্রচণ্ড মায়া খুঁজে পেয়েছিল সে, অনেক ভালোবাসার স্পর্শ অনুভব করেছিল সে। নিজেই হতভম্ব হয়ে বসে পড়ে ছোঁয়া। হাত দুটোতে রাজ্যের ব্যথা, হাত দুটো কালচে হয়ে গেছে। লাইটগুলো চালিয়ে রেখেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। আজও ঘুমের মাঝে বরাবরের মতোই সে অনুভূতি। হাতের কালো হয়ে যাওয়া জায়গায় খুব যত্ন করে কে যেন ছুঁয়ে দিচ্ছে, এতটুকু ব্যথাও যেন না লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আজও হাতে পেইন কিলারের গন্ধ পেল, আর ব্যথাটাও অনেকটা কম। কোনো কল্পনা করে না ছোঁয়া, কারণও কল্পনা করলেই তা মিছে হয়ে যায়। তার চেয়ে কে রাতে ওকে ব্যথা পাওয়ার জায়গায় মলম লাগিয়ে দিয়ে যায় তা না জানাই থাক। কিচেনে সবার জন্য পরোটা ভাজছিল ছোঁয়া। আজও কলেজে যাবে না। গতকাল স্বাধীনের গালে জোরে ধরায় দাগ হয়ে আছে, লাল টকটক করছে দু গালের 3-4 আঙ্গুলের দাগ। এমন সময় নিহা বাড়িতে ঢুকলো। প্রতিদিন ব্যায়াম করার অভ্যেস ওর, তাই তো সকাল সকাল স্বাধীনকে ডেকে নিয়ে জগিংয়ে গিয়েছিল। স্বাধীনও প্রতিদিনই হাঁটতে বেরোয়, কিন্তু আজ যাবে না বললেও নিহার চোরাচুরিতে আর না করতে পারেনি। কয়দিনের জন্যই এসেছে মেয়েটা, অন্তত খারাপ ব্যবহার করা উচিত না। গুড মর্নিং সোয়া। কিচেনে উকি দিয়ে বলল নিহা। গুড মর্নিং আপু, কোনো সমস্যা হয়নি তো? আরে না, স্বাধীন থাকতে আবার কিসের সমস্যা? স্বাধীনের দিকে তাকিয়ে বলল নিহা। স্বাধীন ততক্ষণে ওপরে ওর নিচের রুমে যাচ্ছিল ফ্রেশ হয়ে আসতে। এই সোয়া, আমার জন্য ফ্রুট সালাদ আর কিছু কাজু দিও। অর্ডার করে সোফায় গিয়ে বসলো নিহা। স্বাধীনও ফ্রেশ হয়ে আসছিল নাস্তা করতে। ছি ইয়াক, কি বানিয়েছো এটা? বলেই সালাদের পিরিচটা জোরে ছোঁয়ার দিকে ঠেলে দিল নিহা। কেন আপু, আপনি না বললেন ফ্রুট সালাদ খাবেন? তাই তো আমি বানালাম। এই সালাদে তুমি মিষ্টি দই দিয়েছো কেন? তুমি জানো না মিষ্টি দইয়ে সুগার আছে, আর সুগার আমার ওয়েট বাড়িয়ে দেবে। একটা কাজও ঠিক মতো করতে পারো না। আসলে আপু, আমাদের বাসায় বড় মা আর বড় আব্বু যখন ফ্রুট সালাদ খেতে চায় তখন আমি বানিয়ে দেওয়ার সময় একটুখানি মিষ্টি দই দিই। ওনারা খুব পছন্দ করেন, তাই তো আপনারটাতেও টক দই না দিয়ে সামান্য মিষ্টি দই দিয়েছিলাম। উফ, স্টপ ইট ননসেন্স। তোমাকে এত কে ভাবতে বলেছে? যাও এক্ষুনি নতুন করে বানিয়ে নিয়ে আসো। ওপর থেকে সবটাই দেখে স্বাধীন। ছোঁয়া আবারও কিচেনে ঢুকে পড়ার আগেই নিচে আসেও। এই মেয়েকে কোনোভাবে বলেই লাভ হবে না। এ শোধরাবার নয়, এ এমনই থেকে যাবে, বোকা টাইপের। কি ব্যাপার, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? টেবিলে নিচের দিকে একটা চেয়ার টেনে নিয়ে বলল স্বাধীন। দেখো না বেবি, একটা সালাদ বানাতে বললাম তাও ঠিকঠাকভাবে বানাতে পারলো না এই মেয়েটা। ন্যাকা সুরে বলল নিহা। কি রে নিহা, যেটা পারিস না সেটা কেন করতে চাস তুই? কি শিখেছিস এতদিন ধরে? এটাই জানিস না যে যেই কাজটা পারবি না সেটা করতে যেতে নেই, আগে শিখে নিবি, না হলে বলবি আমি পারবো না। এত অসভ্য মেয়ে তুই। যেই কাজটা তুই পারিস না সেটা কেন করতে চাস তুই? কি বলছো বেবি? আমি সকালের নাস্তায় এগুলো খাই, ও না করে দিলে আমি খাবো কি? ও যেহেতু ভালোভাবে সালাদ বানাতেই পারে না, তাহলে কেন শুধু শুধু ওকে দিয়ে বাজে সালাদ বানিয়ে নিয়ে তুমি খাবে? বলো তো নিহা, তার চেয়ে বরং তুমি কেমন সালাদ খাবে তেমনই নিজের ইচ্ছে মতো বানিয়ে নাও না। অযথা তুমি না খেয়ে থাকবে কেন বলো তো? কি বলছোটা কি তুমি? আমি কিচেনে যাব? আমি ফ্রুটস কাটতে পারি না, যদি আমার আঙুল কেটে যায়। আরও পারবে না কেন? আহা, সামান্য কয়টা ফ্রুটস কাটতে তোমার হাত কাটবে কেন বলো তো? আর তাছাড়া ছোঁয়া যেহেতু পারে না, তাই এটা ছাড়া তো আর উপায় নেই বেবি। দুঃখী দুঃখী মুখ করে বলল স্বাধীন। নেহার এবার নাচেহাল অবস্থা। স্বাধীন এমনভাবে বলছে যে ওর মুখেও কিছু বলতে পারছে না, আবার ছোঁয়াকেও কিছু বলতে পারছে না। নেহার রাগে ফুলিয়ে থাকা মুখ দেখে মিটিমিটি হাসে ছোঁয়া। ফোন আসে শাহানা বেগমের। ছোঁয়ার চোখে মুখে খুশির আবেশ ফুটে ওঠে। হ্যালো বড় মা, কেমন আছো তুমি? এই তোরে মা, খুব ভালো আছি। তোরা কেমন আছিস? ভালো আছি বড় মা।
বড়াব্বু কি করছে? তোর বড় আব্বু তো একেবারে বাচ্চা হয়ে গেছে, এখানে এসে খালি ছুটাছুটি করছে। চা বাগানের শান্ত পরিবেশে যেন ওনার বয়স কলেজের ছাত্রদের সমান হয়ে গেছে। হা হা হা। ছোঁয়াও হেসে ওঠে বড় মার সাথে। পাশে দাঁড়িয়ে স্বাধীন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নেহা নিচের রুমে, সেও বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ দুপুরে কি রান্না করতে হবে তা শুনতে ছোঁয়া স্বাধীনের রুমে গিয়েছিল। এরই মাঝে ফোন আসে শাহানা বেগমের। ছোঁয়ার ফোনের স্পিকার অন করা ছিল, তাই তো অনায়াসে স্বাধীন ওদের দুজনের কথা শুনতে পাচ্ছিল। হা হা করে হেসে ওঠায় আর চোখে ছোঁয়ার দিকে তাকায় স্বাধীন। তারপর আবার চোখ ফিরিয়ে নিয়ে চুলে চিরুনি চালাতে ব্যস্ত হলো। হ্যাঁ রে ছোঁয়া, ওই বাদরটা আবার তোকে ঝামেলা করছে না তো? একদম চুপ করে থাকবি না, মুখে ঝামা ঘষে দিবি। ফোনের ওপার থেকে বললেন শাহানা বেগম। এদিকে চুলে চিরুনি করা লোকটার মুখ কেমন যেন হয়ে গেল, আর চোখে তাকিয়ে তৎক্ষণাৎ না শোনার ভান করলো। না না বড় মা, স্বাধীন ভাই আমাকে কিচ্ছু বলেনি, কোনো ঝামেলাই করেনি। ঠোঁটে হাসি চেপে বলল ছোঁয়া। তোরও দোষ আছে রে ছোঁয়া। আরে বাবা, ও তো তোর স্বামী, বললেই হলো স্ত্রী হিসেবে মানি না? এখন তো আমরা বাসায় নেই, একদিন ওর ঘরে ঢুকে আচ্ছা মতো ধোলাই দিতে পারিস না? পুরুষ মানুষ মেয়ে মানুষের রাগকে ভয় পায়, যত ছেড়ে দিয়ে রাখবি তত সুযোগ নেবে। এবার অন্তত রশিটা টান। ফোনের ওপারের কথাগুলো এপারের দুটো মানুষই খুব ভালো করেই শুনতে পাচ্ছে। দুজনেরই চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। ছোঁয়া পড়েছে ঘোর বিপদে, বলতেও পারছে না যে ওর কাছেই সেই খচ্চর ব্যক্তিটি অবস্থান করছে। এদিকে স্বাধীন অবাকের চরম সীমায়, ওর চোখগুলো যেন ছোট হচ্ছেই না। এসব কথাই হয় তাহলে এদের মধ্যে। বড় মা বলছি যে এসব কথা বাদ দাও না গো, তোমরা আসছো কবে তাই বলো। প্রসঙ্গ পাল্টাতে বলল ছোঁয়া। আরে আমরা তো যাবই, এত মনোরম পরিবেশ যেতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে ঢাকায় সবকিছু বিক্রি করে এসে এখানে একটা ছোট্ট বাড়ি বানাই, আমাদের 4 জনের সংসার একেবারে পূর্ণ হয়ে যাবে। এই ছোঁয়া মা, শুন না, তোর আর ওই বাদরটার সবকিছু ঠিক হয়ে গেলে তোদের হানিমুনে এখানে পাঠাবো। 1 মাস ধরে থেকে যাবি তোরা, আর বাড়ি ফিরেই আমাদের দাদু দাদিমা হওয়ার সুখবর দিবি। লজ্জায় ছোঁয়া একাকার, স্বাধীনের দিকে তাকানোর জো ওর নেই। বড় মাঝে হুট করে এসব কথা বলবে তা বুঝতেই পারেনি ছোঁয়া। শাহানা বেগমের ওখানে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছিল, তাই স্পিকার অফ থাকলে ভালো করে কথা বুঝতে পারছিল না ছোঁয়া। তাই তো স্পিকার অন করে, আর স্বাধীন ভাইয়ের সামনে এমন কথা শুনতে হবে ভাবতেই পারেনি ছোঁয়া। অন্যদিকে স্বাধীন এখনো হাঁ করে তাকিয়েই আছে, ভাবতেই পারছে না মায়ের সব কি বলছে। তার মানে কি এসব কারণেই বাড়ি ফাঁকা করে দিয়ে গেছে? ছোঁয়ার বাচ্চা তোর হচ্ছে আজ, এই স্বাধীনকে কাবু করতে তোরা মা মেয়ে মিলে প্ল্যান বানিয়েছিস? মনে মনেই এক শাসিয়ে নেয় স্বাধীন। হানিমুন, নাতি নাতনি? ঠিক আছে বড় মা, রাখলাম, এখন পরে কথা বলবো। কোনো রকমে বলে ছোঁয়া। হা হা, মেয়েটা আমার লজ্জা পেয়েছে। ঠিক আছে মা, রাখ তাহলে। টুপ করে ফোন কেটে দেয় ছোঁয়া। এবার ও স্বাধীনের দিকে তাকাবে কি করে? এমনি রাতের ঘটনায় ও লজ্জায় একাকার। ভাগ্যিস স্বাধীন ভাইয়ার তখন বোধ হয় হুঁশ ছিল না, নইলে কম লজ্জায় পড়তো ও। ছোট ছোট চোখ করে তাকালো স্বাধীনের দিকে ছোঁয়া। লজ্জায় মেয়েটা প্রায় কাঁদো কাঁদো হয়ে গেছে। নিজ দিকে চোখ করেই প্রশ্ন করলো, দুপুরে কি রান্না হবে ভাইয়া? হকচকিয়ে ওঠে স্বাধীন। এতক্ষণ ও এক লজ্জা পরীকে দেখছিল। লজ্জা পেলেও মেয়েদের সুন্দর দেখায় তা স্বাধীন শুনেছে, কিন্তু এই মেয়েটাকে যে ভয়ঙ্কর সুন্দর লাগছে। মুখ চোখ কেমন লাল টুকটুকে হয়ে আছে। ইস, একটুখানি ছুঁয়ে দিতে পারলে কতই না ভালো লাগতো। ছোঁয়ার কথায় ঘোর কাটে স্বাধীনের। হানিমুন রান্না করবি? কি বলছো ভাইয়া? ও হ্যাঁ, বলছিলাম যে হালিম রান্না করবি। ভাইয়া দুপুরের লাঞ্চ তৈরি করার কথা বলছি, কি খাবে তোমরা লাঞ্চে? কিছুটা লজ্জা বোধহয় পায় স্বাধীন নিজের করা বোকামির জন্য, তাই ঢাকতে মিছে রাগ ছাড়ে ছোঁয়ার উপর। কি রান্না করবি তা কি আমার বলে দিতে হবে? বাড়িতে মেহমান এসেছে, ভালো কিছু রান্না কর।
মাছ মাংস যা আছে তাই রান্না কর। ঠিক আছে ভাইয়া। বলেই ছোঁয়া চলে যাচ্ছিল। এমন সময় হাজির হয় নিহা। কি স্বাধীন, তোমার হলো? আমার থেকেও যে বেশি সময় নিচ্ছ তুমি। আর ছোঁয়া, তুমি এখানে এখানে কি করছো? তীর্যক দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে নিহা। কিছু না আপু, এই তো একটু ভাইয়ার কাছে এসেছিলাম। এই ছোঁয়া, তোমার গালে কি হয়েছে? আর তুমি কলেজে যাবে না? ছোঁয়ার দিকে তাকিয়ে বলে নিহা। এতক্ষণে স্বাধীনও এসে পড়েছে ওদের কাছে। ও হ্যাঁ ছোঁয়া, তোরও তো কলেজ যেতে হবে। আর রান্না করব বলে লাফাচ্ছিস। যা তৈরি হ, কলেজ যা। ধমকে ওঠে ছোঁয়া। না ভাইয়া, আজ আমি কলেজ যাব না। এই ছোঁয়া, তোমার গালে কি হয়েছে? এমন লাল হয়ে গেছে কেন? পাশ থেকেই বলে ওঠে নিহা। সাথে সাথেই ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করে ছোঁয়া। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এতক্ষণ তাকিয়ে থাকলেও দাগটা কেবলই খেয়াল করলো, আর সাথে সাথেই নিজেও অপ্রস্তুত বোধ করলো। আসলে আপু, আমার একটু অ্যালার্জি আছে তো, তাই এমন লাল হয়েছে। গালে হাত দিয়ে আরেকটু ঢাকার চেষ্টা করে বলল ছোঁয়া। ও তাই বলো? তাই বলে অ্যালার্জির জন্য শুধু গালে এমন লাল হয়? মেডিসিন নাওনি? হ্যাঁ হ্যাঁ আপু, মেডিসিন নিয়েছি। আপনি চিন্তা করবেন না, ঠিক সেরে যাবে। স্বাধীনের দিকে আর চোখে তাকিয়ে বলল ছোঁয়া। বেচারা নাচে হাল দশা। আজ কার মুখ দেখে উঠেছিল কে জানে, বারবার লজ্জায় পড়তে হচ্ছে। ছোঁয়ার গালের দাগের জন্য দায়ী পুরুষটা যে ও নিজেই, তা তো অস্বীকার করা যায় না। অগত্যা তারা দিয়ে বিষয়টা এড়াতে চায় স্বাধীন। কি ব্যাপার নিহা, তুমি কি আমার যাবে নাকি না? আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই বেরিয়ে যায় স্বাধীন। ছোঁয়া হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। নেহাও যায় ওর পিছু পিছু। এতক্ষণের ঘটে যাওয়া কথাগুলো মনে করে পেট ফাটা হাসি পায় ছোঁয়ার। হাসতে হাসতে বসে পড়ে স্বাধীনের বিছানায়। স্বাধীনের বালিশটা জড়িয়ে ধরে নিজের সাথে। ওগুলোতে যে ও স্বাধীনের গন্ধ লেগে আছে। প্রায় ছোঁয়া স্বাধীনের ব্যবহার করা জিনিসগুলোকে বুকের ভেতর নিয়ে মন জুড়ায়, নাকে ধরে ঘ্রাণ নেয়। এগুলোর সাথেই যে মিশে আছে স্বাধীনের স্পর্শ। প্রতিটি জিনিসে লেগে আছে স্বাধীনের গায়ের গন্ধ, যা বারবার খুব কাছে ডাকে ছোঁয়াকে। প্রতিটা সুভাষ কেঁপে তোলে ছোঁয়ার মনকে। প্রেম মানুষকে সুখী করে। প্রেমে পড়লে মানুষ নিজেকে সুন্দর করে সাজানোর চেষ্টা করে। প্রিয় মানুষটির চোখে নিজেকে সব থেকে বেশি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টাই মনে হয় প্রেমে পড়া। ছোঁয়া তো সেই ছোটকাল থেকেই প্রেমে পড়ে আসছে সেই সুন্দর যুবকটার, যার হাসি ছোঁয়ার মনে আলাদা অনুভূতির ঝড় তোলে, ওথাল পাথাল করে দেয় সব কিছু। সেই মানুষটার আঁচড়ে পাঁচড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে হয় সব সময়। দুপুরের জন্য রান্না করছিল ছোঁয়া। মাছ মাংস ভাজি ডাল মিলে কয়েক পদের রান্না করে ফেলেছে। এখন স্বাধীনের জন্য ওর প্রিয় পায়েসটা রান্না করছে, আর বাকি আছে একটু সবজি রান্না করা। কে জানে এত এত খাবারের মধ্যে নিহা আবার বলে উঠবে না, আমি এসব তেল মশলার রান্না খাবো না, আমায় আধা সেদ্ধ সবজি রান্না করে দাও। তাই তো আগে থেকেই রান্না করে রাখবে ছোঁয়া। পায়েসে কিছু কিশমিশ আর কাজু ছেড়ে দিয়ে সকালের কথা মনে করে ফিক করে হেসে উঠল ছোঁয়া। হানিমুন হানিমুন খাবো আমি? খুব হাসি পায় ছোঁয়ার। কেমন অজান্তেই বোকার মতো কথা বলে ফেলল স্বাধীন। মাঝে মাঝে ছোঁয়ার মনে হয় ওপরে ওপরে স্বাধীন যতটা কঠোরতা দেখায় ও আসলে ততটা কঠোর নয়। এই রাতেই যখন ওভাবে ছোঁয়াকে ছুঁয়ে দিল, তখন তো পৃথিবীর সব থেকে নরম তরল পুরুষ মনে হয়েছিল ওকে। সে এক অন্যরকম অনুভূতি। এমন অনুভূতির সাথে ছোঁয়ার পরিচয় নতুন। স্বাধীনের প্রতিটি ছোঁয়া, প্রতিটি নিঃশ্বাসের শব্দ পাগল করে দিচ্ছিল ওকে। স্বাধীনের মতো এত রাগী বদমেজাজি মানুষ কি এমন তরল হতে পারে? যার চোখ দুটোতে শুধু তীক্ষ্ণতা, যার কপালে বেশিরভাগ সময় ভাঁজ পড়েই থাকে। সেই মানুষটা গভীর রাতে একটা মেয়ের কাছে এতটা নরম হতে পারে তা ভাবতেই গা শিউরে ওঠে ছোঁয়ার। এক ফোঁটা দুধ ফুটে হাতের চামড়ায় পড়ে ছোঁয়ার। সাথে সাথেই চমকে ওঠে। ওর সুন্দর সময়গুলো যেন কারোরই সহ্য হয় না। তাই তো ওর মনে মনে সুন্দর কল্পনার
রাজ্য থেকেও ফিরে আসতে হয়। দুধের ফোঁটা পড়ার জায়গাটা লাল হয়ে যায় সাথে সাথেই। গ্যাসটা কমিয়ে লাল হওয়ার জায়গায় একটু পানি দিয়ে আসে ছোঁয়া। দেওয়ালে থাকা বিলাসী দেওয়াল ঘড়িটায় 12টার ঘন্টা বেজে ওঠে। পায়েস হয়ে আসলে তা নামিয়ে রেখে কাটা সবজিগুলো রান্নার জন্য সেদ্ধ করে তুলে দেয় ছোঁয়া। এরই মাঝে বাইরে কলিং বেলের শব্দ হয়। দৌড়ে যায় দরজা খুলে দিতে। ভেতর থেকে জিজ্ঞেস করে নেয় কে এসেছে। বড়মার কড়া নির্দেশ কে এসেছে তা জিজ্ঞেস করে উত্তর না পাওয়া পর্যন্ত দরজা না খুলতে। বাইরে থেকে সাড়া দেয় নিহা। নিহার গলা পেয়ে দরজা খুলে দেয় ছোঁয়া। ঘরে ঢুকেই নিহা বলে ওকে ঠান্ডা পানি দিতে। ছোঁয়ার সাথে সাথেই নিহার জন্য পানি এগিয়ে দেয়। এই সোয়া, ঢাকা শহরে কি ময়লা ধুলোবালি। শোনো না, আজকেও জুতোটা মনে হয় শেষ, বাইরে খুলে রেখে এসেছি। যা তো এনে একটু ভালো করে পরিষ্কার করে রাখ। নিহার কথায় পাত্তা না দিয়ে দাঁড়িয়ে থাকে ছোঁয়া। কি রে, কি হলো? কথা কানে যায় না? তোকে বললাম না জুতোটা এনে পরিষ্কার করে রাখতে। খেকিয়ে ওঠে নিহা। সরি আপু, আমি আপনার জুতো পরিষ্কার করতে পারবো না। পারলে নিজের জুতো নিজেই পরিষ্কার করে নিন। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে বলছিস জুতো পরিষ্কার করতে? তোর সাহস কি করে হয়? রেগে ওঠে নেহা। ওর কান যেন গরম হয়ে গেছে ছোঁয়ার কথা শুনে। আমি ঠিকই বলেছি আপু, আমি আপনার জুতো পরিষ্কার করতে পারবো না। পারলে নিজের জুতো নিজেই পরিষ্কার করুন। হাউ ডিয়ার ইউ! তোর এত সাহস আমার মুখের উপর কথা বলিস? বলেই উঠে দাঁড়ায় নিহা। এমন সময় ঘরে ঢোকে স্বাধীন। একসাথে এসেই স্বাধীন গিয়েছিল গাড়ি পার্ক করতে। ভেতরে ঢুকেই নিহার কড়া গলা শুনতে পায়। স্বাধীনকে দেখে ভয়ে মুখ শুকিয়ে যায় ছোঁয়ার। ওর বন্ধুর সাথে কথায় উত্তর দেওয়ায় যদি রেগে যায় স্বাধীন। কি ব্যাপার নিহা, কি হয়েছে? ছোঁয়া এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে থাকে। নিহা স্বাধীনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, দেখো না বেবি, এই মেয়েটার কতটা সাহস আমার মুখের উপরে বলে আমাকে ও অপমান করেছে। ন্যাকা সুরে বলে নিহা। আরে বাবা, হয়েছেটা কি সেটা তো বলবে। কি রে ছোঁয়া, কি করেছিস তুই? ছোঁয়া ভয়ে ভয়ে তাকায় স্বাধীনের দিকে। আমি বলছি বেবি, আমি বাইরে থেকে এসে ওকে বলেছিলাম আমার জুতোটা পরিষ্কার করে ভেতরে আনতে। আর ও কি বললো জানো? ও বললো আমার জুতো আমাকেই পরিষ্কার করে আনতে। তো ঠিকই তো বলেছে নিহা। তুমি তোমার নিজের জুতো নিজে পরিষ্কার না করে ওকে বলছো কেন? এটা তুমি কি বলছো স্বাধীন? ও আর আমি এক হলাম? আমি জুতো পরিষ্কার করব? আর ইউ ম্যাড? এটা কাজের লোকদের কাজ, ওরাই করবে। শেষের কথাটা শুনে কান গরম হয়ে গেল স্বাধীনের। এটা কি বলল নিহা? স্টপ ইট নিহা, কাকে তুমি কাজের লোক বলছো? কেন, ওকে কাজের লোককে কাজের লোক বলছে, এতে সমস্যা কোথায়? বাবা মা না থাকায় একটা যুবতী মেয়ে চাচা চাচির বাসায় কাজ করছে, একে কাজের লোক বলা যায় না তো কি? অসহায় হয়ে তাকায় ছোঁয়া নিহার কথাটা শুনে স্বাধীনের দিকে। ওর চোখে টলটলো করছে এক সাগর পানি। চুপ, একদম চুপ। ছোঁয়া মোটেই কাজের লোক নয়। ওর অধিকার আছে এ বাড়িতে, তাই ও থাকে। আর কাজ করার কথা বলছো? আমাদের বাসায় মা আর ছোঁয়া মিলেই সবটা করে। তার মানে কি মাও কাজের লোক হয়ে গেল? ভালো করে একটা কথা শুনে রাখো, ছোঁয়া কোনো ফেলনা নয়। এ বাড়িতে আমার যতটুকু অধিকার আছে ছোঁয়ারও ঠিক ততটুকুই অধিকার। আর ও ওর অধিকারে এখানে থাকে, বুঝতে পেরেছ? চোখ রাঙিয়ে বলে স্বাধীন। অধিকার? কোন অধিকারের কথা বলছো স্বাধীন? আর ওকে কাজের লোক বলাই তোমার গায়ে এত লাগছে কেন? রেগে বলে নিহা। অধিকার? হ্যাঁ হ্যাঁ, অধিকার আছে ওর অধিকার। বিকজ শি ইজ মাই ওয়াইফ। বিয়ে করা বউ ও আমার। তুমি শুনতে পেয়েছ? ছোঁয়া বউ হয় আমার। একসাথে স্তব্ধ হয়ে যায় পুরো বাড়ি। স্তব্ধ হয় ছোঁয়া, স্তব্ধ হয় নিহা নিজেও। অশ্রুমাখা চোখ নিয়ে ছোঁয়া তাকায় স্বাধীনের দিকে। কিন্তু একই রাগের মাথায় কথাটা বলে ফেলায় কোনো রকম অনুশোচনা দেখে না স্বাধীনের চোখে। কি কি বলছো তুমি স্বাধীন? এটা সত্যি হতে পারে না। তুমি মিথ্যা কেন বলছো? এই মেয়েটার জন্য তুমি বলো যা বলেছো সব ভুল। বলো স্বাধীন। হতভম্ব হয়ে বলে নিহা। না, কোনোটাই মিথ্যে নয় নিহা। যা শুনেছ সব সত্যি। ছোঁয়া আমার বিয়ে করা স্ত্রী। অনেক বছর আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? তাহলে এই চাচাতো বোন বলা দুজনে দু রুমে থাকা, কথায় কথায় ছোঁয়াকে ধমকানো, এসব কি স্বাধীন? চাচাতো বোন বলা দুজন দু রুমে থাকা ধমকানো, কারণ আমি এখনো মেনে নিতে পারিনি ছোঁয়াকে। তাই বলে অন্য কেউ ছোঁয়াকে অপমান করবে আর তা আমি মেনে নিতে পারবো না নিহা। এরপর থেকে ছোঁয়ার সাথে কথা বলার সময় মনে রাখবে ওকে,
ও শাহরিয়ার আলম স্বাধীনের স্ত্রী। সো এমন কোনো কথা বলবে না যে আমাকে ছোঁয়াকে অপমান করা হয়, আর না হলে আমি ভুলে যাব তুমি আমার বন্ধু। বাহ স্বাধীন, বাহ চমৎকার। তাহলে আমি কে স্বাধীন? শুধুই বন্ধু? এতদিন শুধু বন্ধুই ভেবে এসেছো আমায়? হ্যাঁ অবশ্যই, এর বেশি আমি কোনোদিনও তোমাকে ভাবিনি নিহা। তুমি আমার শুধুই বন্ধু, আর কিছু নাও। আমি কোনোদিন বলেছি তোমায় তুমি আমার বন্ধু ছাড়াও কিছু, কিংবা কোনোদিন সীমা অতিক্রম করতে দেখেছো আমায়? না, দেখোনি, কারণ বন্ধু হিসেবে আমার সীমা কতটুকু তা আমি জানি। বরং তুমি বারবার বেশি বেশি পাওয়ার চেষ্টা করেছো, যা আমি বারবার এড়িয়ে গেছি। স্বাধীন, তুমি এভাবে বলতে পারো না স্বাধীন। আমি তোমায় সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি স্বাধীন। আমি বারবার বাংলাদেশে ছুটে আসি শুধু তোমার জন্য। তুমি এমন বলতে পারো না। তুমি ভুল ছিলে নিহা। আমি বারবার তোমাকে বোঝাতে চেয়েছি আমি আগ্রহী নই তোমার প্রতি, আমি চাই না তোমায়। তুমি হয়তো বুঝেছো, কিন্তু বুঝেও সবসময় না বোঝার ভান করেছো। আমার আর কিছু বলার নেই নিহা। স্বাধীন, স্বাধীন এমন বলো না প্লিজ। এই মেয়েটার জন্য বলছো তো? আরে অনেক বছর আগে বিয়ে হয়েছে বলছো, তার মানে রেজিস্ট্রি হয়নি। তুমি তালাক দাও মেয়েটাকে স্বাধীন। কথাটা বলার সাথে সাথেই এতক্ষণ চুপ থাকা ছোঁয়া চেঁচিয়ে ওঠে। চুপ করুন আপু, একদম চুপ। খবরদার ওই শব্দটা মুখেও আনবেন না। আর একবার বলেছেন তো আমি ভুলে যাব আপনি স্বাধীন ভাইয়ার বন্ধু। তুমি চুপ করো। আমি স্বাধীনের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। আমাদের মাঝে তুমি কথা বলার কে? ওকে, তা তোমাকে আগেই বলে দিয়েছি নিহা। আর আমার জীবনের ব্যাপার, কি করব না করব সেটা আমার ব্যাপার, তুমি বলে না দিলেও চলবে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো স্বাধীন? আমি আমি তোমাকে ভালোবাসি স্বাধীন, অনেক ভালোবাসি তোমায়। বাট আমি তোমায় ভালোবাসি না নিহা। বন্ধু ছাড়া কোনো ফিলিংসই নেই তোমার প্রতি। কোনোদিন এতটুকু অসম্মান করিনিও তোমায়, তাই তোমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই আমার। কাঁদতে নিচের ঘরে গেল নিহা। স্বাধীনও চলে গেল ওপরে, আর শুধু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো ছোঁয়া। স্বাধীন ভাই ওকে বউ বলে স্বীকার করলো? এতদিনে কি আল্লাহ মুখ তুলে তাকালো ছোঁয়ার দিকে? দুচোখ অশ্রুতে ভরে আসে ছোঁয়ার। এটা কিসের অশ্রু বোঝে না ছোঁয়া। মন থেকে জবাব আসে এটা পাওয়া পরম পাওয়া। বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে স্বাধীন আর ছোঁয়া। ভেতরে থাকা মানুষটার যেন কোনো যাই আসে না এতে। প্রায় 10 মিনিট ডাকাডাকির পর অবশেষে দরজা খুলল নিহা। নিচে থেকেই ভালোভাবে দরজা খুলে ফোলা ফোলা চোখেই একটা হাসি দিল। ছোঁয়া আর স্বাধীন দুজনেই অবাক। এদিকে ওরা কত চিন্তায় ছিল, আর নিহা হাসছে। যদিও অনেকক্ষণ যাবৎ মেয়েটা কেঁদেছে তা বোঝাই যায়। ছোঁয়ার খানিকটা খারাপ লাগে। আজ ওর জন্য স্বাধীন নিহাকে প্রত্যাখ্যান করলো। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা ছোঁয়া বোঝে। ও জানে প্রিয় মানুষটার কাছে অবহেলা পেলে কলিজা কেমন ক্ষত বিক্ষত হয়। তাই তো নিহার ফোলা ফোলা চোখ দুটো দেখে ছোঁয়ারও কষ্ট লাগে। মনে মনে বলে, বিশ্বাস করো নিহা আপু, আমার কোথাও যাওয়ার জায়গা নেই বলে আমি তোমাদের মাঝে বোঝা হয়ে আছি। যদি থাকতো তাহলে ঠিকই এতদিনে চলে যেতাম। স্বাধীন ভাইয়াকে এতটা বিরক্ত করে কিছুতেই থাকতাম না। খুব স্বাভাবিকভাবেই নিহা কথা বলে। কিছুক্ষণ আগেই যেই নিহা রেগে মেগে রুমে এসেছিল, সে যেন সম্পূর্ণ বদলে গেছে। তার চোখ মুখে এখন আর রাগের প্রতিচ্ছবিও দেখা যায় না। স্বাধীন কিছুটা অবাকও হয় নিহাকে এমন দেখে। কি হলো স্বাধীন? আমাকে এভাবে ডাকছিলে কেন? একটু ঘুমিয়েছিলাম। নিহা দুপুর গড়িয়ে যাচ্ছে, ছোঁয়া অনেক রান্না করেছে। এখন আমরা সবাই যদি না খেয়ে এভাবে বসে থাকি তাহলে ওর কেমন লাগে বলো তো? আর তাছাড়া ও খেতেও তো হবে। খুব ক্ষুধা লেগেছে, এসো খাবো। হ্যাঁ নিহা আপু, আমি তোমার জন্য তেল মশলা কম করে দিয়ে রান্না করেছি। তুমি প্লিজ চলো খাবে। আর তুমি না খেলে আমরা কেউ খাবো না। স্বাধীনের দিকে তাকিয়ে নিহা উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো নিহা। বলেই স্বাধীন চলে গেল। আর ছোঁয়া গিয়ে খাবারগুলো আবারও গরম করে নিল। স্বাধীন ঠান্ডা খাবার কিছুতেই খেতে পারে না। টেবিলে একে একে সব খাবার সাজালো ছোঁয়া। স্বাধীনও বসে আছে। এর মাঝে নিহাও এসে গেল। বাবা ছোঁয়া, অনেক খাবার রান্না করেছো তো। তুমি একা এতগুলো রান্না করলে? হ্যাঁ আপু, আমি একাই করেছি। বড় মা আমায় হাতে ধরিয়ে সব রকম রান্না শিখিয়েছে। আপনি খেয়ে দেখুন, ভালো লাগবে। আর আমি আপনার জন্য সবজিও করেছি। নিহার দিকে খাবার এগিয়ে দিতে দিতে বলল ছোঁয়া, ও সরি গো, আমি এসব কিছুই খাবো না। আমি শুধু কিছু ফ্রুটস
আর এই একটু সবজি খাবো। থ্যাঙ্কস তোমায় আমার জন্য এত চিন্তা করায়। বলেই নিহা একটা আপেল নিয়ে খেতে লাগলো। স্বাধীন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। খুব ভালো রান্না করেছিস ছোঁয়া। আর এই নিহা, একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর দুপুরে তো তুমি ভাত খাও, তাই তো আমি ছোঁয়াকে এত রান্না করতে বললাম। না স্বাধীন, আমার খেতে ইচ্ছা করছে না, প্লিজ কিছু মনে করো না, তোমরা খাও। আর এই ছোঁয়া, তুই বসে আছিস কেন? তুইও খাওয়া শুরু কর। ছোঁয়াকে বলল স্বাধীন। অবশেষে তিনজনে যে যার মতো খেয়ে উঠে গেল। শেষে পায়েসটা পেয়ে স্বাধীন খুব খুশিই হলো। নেহাকে কিছুটা স্বাভাবিক দেখে স্বাধীনেরও অনেকটা হালকা লাগছে। ভালোই হয়েছে নেহা ব্যাপারটা বুঝতে পেরেছে। বিকেল অনেকটাই গড়িয়ে গিয়েছে। স্বাধীন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নেহা খাওয়ার পর নিচের রুমে গেছে। এমন সময় ছোঁয়া স্বাধীনের দরজায় নক করে। ভাইয়া আসবো? হ্যাঁ আয়, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে নেহা আপুকে ওভাবে কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি তো ছোটবেলা থেকেই আমায় পছন্দ করো না। এখন তোমার আর নেহা আপুর মাঝে আমি যদি বাধা হয়ে থাকি, আমি বলতে চাচ্ছি যে আমার জন্যই যদি তুমি নেহা আপুকে ওগুলো বলে থাকো, তাহলে আমি বলছি ভাইয়া, তুমি নেহা আপুকে মেনে নাও। আমি নিজে বড় মাকে মানাবো, আর তোমাদের মাঝে আমি বাধা হতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল ছোঁয়া। মনে হচ্ছিল অনেকবার পড়ে মুখস্থ করে নিয়েছে কথাগুলো। স্বাধীনও বলার সুযোগ দিল। সেও দেখতে চায় কি কি বলতে চায় এই মেয়ে, কতটা সাহস এর। ছোটবেলা থেকে চালিয়ে এসে এখন আসছে মহান হতে। এই বিরক্তিকর মেয়েটার জন্যে এই এত বয়সে একটা মেয়েরও সাথে প্রেম করতে পারেনি। এত মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, তাও সাড়া দিতে পারেনি। আর এখন এসেছে দয়া করতে? থাপড়িয়ে গালগুলো লাল করে দিতে হয়। তোর বক্তব্য শেষ হয়েছে? কতবার এই বক্তব্যটা লিখেছিস, পড়েছিস? তেজযোগ দৃষ্টিতে তাকিয়ে বলল স্বাধীন। এই মেয়েটার দিকে আজকাল তাকাতেই পারে না ও। তাকালেই মনে হয় এই ছোট ছোট করে কথা বলা মেয়েটাকে টেনে একেবারে বুকের ভেতর নিয়ে পিষে ফেলতে। অগোছালোভাবে এলোমেলো আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করে ওর চোখ, গাল, মুখ। অনেক অভদ্র হতে ইচ্ছে হয়, কিন্তু জড়তায় কোথায় আটকে যায় স্বাধীন। মনের ভেতরের অবাধ্য ইচ্ছেগুলোকে নিজে নিজেই শাসন করে শান্ত রাখতে হয়। ভাইয়া, আমি সত্যি বলছি, আমি তোমাদের মাঝে বাধা হতে চাই না। মাথা নিচু রেখেই বলল ছোঁয়া। এক হাত ধরে হ্যাচকা টানে নিজের একদম কাছে এগিয়ে নিয়ে এলো ছোঁয়াকে স্বাধীন। একদম কাছাকাছি এনে হাত দুটো পিছনে বেঁকিয়ে ধরে বলল, তোকে এতটা ভাবতে কেউ বলেনি। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। তোর কাছ থেকে শিখতে হবে না। আর কে বলেছে তুই আমাদের মাঝে বাধা? আরে আমি তো নিহাকে বন্ধুর বেশি ভাবিই না। যদি ভাবতাম তাহলে তুই মাঝখানে আছিস বলে সরে আসতাম না। ওকে? শাসানোর সুরে বলল স্বাধীন। কিন্তু ভাইয়া, নেহা আপু যে খুব কষ্ট পাচ্ছে। কে কষ্ট পেলো আর না পেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার নিজেরও কিছু চাওয়া পাওয়া আছে। আমি কাকে চাইবো না চাইবো, আমি কাকে ভালোবাসবো আর না বাসবো, সেটা আমিই ভাবতে জানি। তোর ওই অতটুকু মাথায় এত ভাবতে হবে না, বেয়াদব। দুজনের কারোরই হয়তো খেয়াল নেই মনের ভুলেই ওরা কতটা কাছাকাছি চলে এসেছে। ছোঁয়ার নিঃশ্বাস আছড়ে পড়ছে স্বাধীনের বুকে। এতক্ষণে বুঝতে পারে স্বাধীন, আর যখন বুঝতে পারে তখন নিজেকে থামিয়ে রাখাই কষ্টের। যে কোনো পুরুষের পক্ষেই এমন মুহূর্তকে প্রত্যাখ্যান করা সত্যিই কষ্টের। আর সেখানে তো ছোঁয়া স্বাধীনের বৈধ স্ত্রী। স্বাধীন কেবলই একটু একটু করে নিজের মুখটা নিয়ে যাচ্ছিল ছোঁয়ার অধর ছুঁয়ে দিতে। ছোঁয়া নিজেও চোখ দুটো বন্ধ করে নিয়েছে স্বাধীনের স্পর্শে। এমন সময় হঠাৎই ঘরে ঢোকে নিহা। সেও বাইরে যাবে, তাই স্বাধীনকে ডাকতে আসছিল। স্বাধীন, বলছিলাম যে তুমি। ঘরে ঢুকেই ওদের এতটা কাছে এমন অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল সে। এদিকে ছোঁয়া আর স্বাধীন দুজনেই ভীষণ অপ্রস্তুত। দুজন দুদিকে সরে গিয়ে দাঁড়ায়। ছোঁয়া লজ্জায় একাকার। মাথা উঁচু করে দাঁড়াবার মতো পরিস্থিতি ওর নেই। মাথা নুইয়ে অন্যদিকে হয়ে দাঁড়ায়। সরি, আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি। আমার বোঝা উচিত ছিল তোমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি চলে যাচ্ছি। বলেই নিহা চলে যাচ্ছিল। এই নিহা দাঁড়াও, আসলে তোমার উচিত ছিল নক করে আসা। যাক, বাদ দাও। তুমি কি বেরোবে? চুলে হাত দিয়ে নাড়া দিতে দিতে বলল স্বাধীন। স্বাধীনের দিকে একবার আর চোখে তাকায় ছোঁয়া।
আর নেহা নিচেও অবাক হয়ে তাকায়। এ কেমন স্বাধীনকে দেখছে ও? একদম মেয়েদের এড়িয়ে চলা স্বাধীন এভাবে একটা বাচ্চা মেয়ের সাথে এমন পরিস্থিতিতে কি করে আসতে পারে? কোন দিকে কম আছে ও ছোঁয়ার থেকে? অথচ স্বাধীন পারল এই মেয়েটার এত কাছে যেতে। অথচ এতদিন কত ভাবেই না চেষ্টা করেছে ও স্বাধীনের কাছাকাছি যেতে, কিন্তু কিছুতেই পারিনি এই পুরুষটার দৃষ্টি আকর্ষণ করতে। রাগ অপমানে কালো হয়ে আসে নিহার মুখ।